আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আগে হবে নাকি একটা গণভোট হবে? এই দুটো বিষয় নিয়ে যেভাবে তর্ক বিতর্ক চলছে, একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের যে পদ্ধতি, সেখানে গতানুগতিকভাবে আমরা যেভাবে বিগত দিনে ভোট দিয়ে আসছি সেইভাবে হবে, নাকি কি একটা নতুন নিয়ম চালু করেছে পিআর পদ্ধতি, অর্থাৎ রাজনৈতিক দলগুলো সারা বাংলাদেশে তাদের প্রার্থী ঘোষণা না করে শুধু দলের প্রতীক দেবে, আর প্রার্থীরা সেই দলের পকেটে থাকবে। তারপর জনগণ ধানের শীষ, দাঁড়িপাল্লা, নৌকা যে যার মতো করে ভোট দেবে। ভোট দেওয়ার পর সারা বাংলাদেশে যত ভোট পেল যে দল, তারপরে সেই দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বসে বসে সিদ্ধান্ত নিলেন, জগাই মাধাই পাধাই, লালু মালু টালু ওনারা সংসদ সদস্য হবেন। কুড়িগ্রামের গেদু মিয়া, তিনি দেখা গেলেন যে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেছেন ফরিদপুরে, আর ফরিদপুরের ট্যাফা মিয়া, তিনি দায়িত্ব পালন করছেন সেই বগুড়াতে। হতে পারে এরকম। আর পিয়ার পদ্ধতির যে রাজনীতি, নেপাল বা ধরুন ইসরায়েলে, কোনো দেশেই আসলে এখন পর্যন্ত কোনো ভালো ফলাফল আনতে পারেনি। এখন সেই পিয়ার পদ্ধতির ভূত আমাদের দেশে চেপে বসেছে। এক। ২ নম্বর হলো যে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। তো আপার সংসদ, লোয়ার সংসদ। মানে ব্রিটেনের, ইংল্যান্ডের অনেকটা সেই লর্ড সভা এর মতো করে আমাদের একটা উচ্চ কক্ষ থাকবে। ভারতে যেমন বিধানসভা এবং লোকসভা। তো যারা জনগণের প্রত্যক্ষ ভোটে এইভাবে নির্বাচিত হবেন পিয়ার পদ্ধতিতে, তারা নিম্নকক্ষে থাকবেন, আর উচ্চ কক্ষ লর্ড সভাতে এই রায় বাহাদুর, খান বাহাদুর, লর্ড, মানে প্রত্যেকটা দলের কিছু লোকজন থাকেন না, যারা টাকা দেন, পয়সা দেন বা একটু ভাবসাব দেখান, তাদেরকে লর্ড সভাতে স্থান দেওয়া হবে। এটা অনেকটা রাজকীয় ব্যাপার স্যাপার, ভারতের মতো, ইংল্যান্ডের মতো। কিন্তু বাংলাদেশে আসলে ওরকম লর্ড, রায় বাহাদুর, খান বাহাদুর আছে কি? আমি তো দেখি না। আমাদের এখানে যে লাউ সেই কদু, যেই আওয়ামী লীগ সেই বিএনপি, যে বিএনপি সেই এনসিপি, এনসিপির যে চরিত্র, জামাতের একই চরিত্র। মানে এখানে নিম্নকক্ষ, উচ্চ কক্ষ থেকে শুরু করে যা কিছুই করেন না কেন, আমাদের দেশে রাতারাতি কোনো পরিবর্তন আসবে এরকম নজির গত ৫,০০০ বছরে হয়নি। আমাদের রক্তের অণুতে অণুতে, পরমাণুতে পরমাণুতে যে দুষ্ট চক্র বংশ পরম্পরায় আমাদেরকে অস্থির করে রেখেছে, এজন্য শাসক হিসেবে আমাদের উপরে যখন কোনো জুলুমবাজ আসছে, ডান্ডা হাতে, যারা শক্ত হাতে আমাদেরকে দমন করতে পেরেছে, আমরা সবাই তাদেরকে আব্বা আব্বা ডেকে বলেছি, হুজুর আপনার মতো ভালো মানুষ হয় না। আর যে সকল মানুষ আমাদেরকে ভালোবাসার চেষ্টা করেছে, নরম হওয়ার চেষ্টা করেছে, আমরা একেবারে তার ঘাড়ের উপর বসে কখনো তার ঘাড় মটকে দিয়েছি, আর কখনো তার মাথার উপরে যা হয়, ছোট পোলাপান যা করে, আমরা সেই কাজ করে দিয়েছি। তো এরকম শেখ হাসিনা যখন ছিলেন, সবাই ছি 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 ছি, এত মানুষ কঠিন হয়, এত নির্মম এবং এত নিষ্ঠুর হয়, এরে মারে, ওরে ধরে, মামলা দেয়, মোকদ্দমা দেয়, সব বিএনপির লোকদেরকে সে দেশ ছাড়া করে ফেলেছে। জামাতের মতো মানে অলি আল্লাহর দলকে সে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিতে চাচ্ছে, এর মতো কোনো খারাপ মহিলা আছে? কিন্তু কি হলো গত ১ বছরে? ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ভদ্রলোক শুধু হাসে, কত সুন্দর করে কথা বলে। আমরা সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন কী অবস্থায় ফেলে দিয়েছি, যে সারা দেশে মবের রাজত্ব, চাঁদাবাজির রাজত্ব, ঘুষের রেট, টেন্ডার দিয়ে ঘুষ হয়। তো এই সমস্ত অবস্থা দেখে মানুষজন কি বলছে বোঝার চেষ্টা করুন। আমি যারা ঘুষ দুর্নীতি করছেন এই সরকারের, দেখবেন প্রায় সবারই গায়ের রং ফর্সা হয়ে গেছে, চামড়া টান টান করছে,
মানে মনে হয় যেন পুরো শরীরে এই কিছুক্ষণ আগে ডাইরেক্ট মাখন দিয়ে তাদেরকে ওয়াশ করে দেওয়া হয়েছে, মাসাজ করে দেওয়া হয়েছে, এরকম শরীর চকচক চকচক করছে। আর কিছু মানুষ আছে চিন্তায় একদম লাশ, জীবন্ত লাশ হয়ে গেছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে, তারপরে চামড়াগুলো কুঁচকে গেছে এবং এলোমেলো চুল, মাথা আঁচড়ায় না ঠিকমতো, কেমন যেন একটা ফ্যাকাশে ভাব হয়ে গেছে। আমি কারো নাম বললাম না, আপনারা কিছু ক্ষমতাধর লোকদেরকে দেখলেই বুঝতে পারবেন যে তাদের মধ্যে মৃত্যু চিন্তা, এই সরকার থেকে বিদায় হওয়ার চিন্তা, বাংলাদেশ থেকে পালানোর চিন্তা, সেফ এক্সিটের চিন্তা, নানা রকম কথাবার্তায় কি একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আপা আসবে, ভাইয়া আসবে, আপা আসবে না, ভাইয়া আসবে না, ইলেকশন হবে কি হবে না, নানা রকম জটিলতা নিয়ে একটার পর একটা সন্দেহ, অবিশ্বাস যত তৈরি হচ্ছে, ততই যারা সুবিধাভোগী লোকজন, যারা মব করতে চায়, দুর্নীতি করতে চায়, তারপর ঘুষ, অনিয়ম করতে চায়, তারা এই পুরো সময়টিকে একটি অনিয়মের স্বর্গ রাজ্য বানিয়ে ফেলেছে। আর এই স্বর্গ রাজ্যে বসে তারা টেন্ডার দিয়ে দুর্নীতি করছে। ধরুন আগে একটা নিয়োগ হতো, বড় একটা পদে নিয়োগ হতো, মন্ত্রীর কাছে যেত, প্রধানমন্ত্রীর দপ্তরে যেত, তারপর রাজনীতিবিদদের দপ্তরে যেত, সামান্য কিছু লেনদেন হতো। আর এখন এক একটা পদে নাকি ৮০ কোটি, ৯০ কোটি, ১০০ কোটি টাকা ঘুষ দিয়ে কে কত বেশি ঘুষ দিতে পারে, কোন বনেগা ক্রোড়পতি, শত কোটি টাকা ঘুষ দিয়ে যে পদের জন্য একজন মানুষ আসছে, ১০০ কোটি টাকা সে চেষ্টা করে এক সপ্তাহের মধ্যে তুলে নেওয়ার জন্য। আর পুরো এই যে ফোকলা, বাংলাদেশে আরও বড় বড় ফোকলা তৈরি হয়ে গেছে। এবং এই যে ফোকলাগুলো তৈরি হয়, তার পূর্ব লক্ষণ হলো যখন একটা দেশ খারাপ অবস্থায় চলে, একটা জাতি খারাপ অবস্থায় চলে, তখন দেখবেন সেই দেশ জাতি অযথা বিতর্ক করে। আপনারা তো যারা ইসলাম ধর্মাবলম্বী তারা সূরা বাকারা পড়েছেন। বনী ইসরাইল জাতির এই যে তর্ক করার যে কুঅভ্যাস, অতিরিক্ত প্রশ্ন করার এবং একটার সঙ্গে একটা প্যাঁচ লাগানো, সন্দেহ করা, অবিশ্বাস করা, এই জিনিসগুলোর কারণে কি হলো, এই জাতি একটার পর একটা অভিশাপের মধ্যে তারা পড়ে গেল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একটা গরু জবাই করতে হবে। এখন তারা প্রশ্ন করলো কেমন গরু, গায়ের রং কেমন, বংশ কেমন, ইত্যাদি ইত্যাদি নানা রকম। আল্লাহ রাসূল হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাবেন, তিনি গেলেন আর এসে দেখলেন যে তার পুরো কওম সে গরু পূজায়, বৎস মানে গোবৎস পূজায় তারা মানে অস্থির, সে কি নাচানাচি। অসাধারণ একটা সিনেমা হয়েছে দ্য টেন কমান্ড্যান্ট। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই যারা বিতর্ক করে, সন্দেহ করে, অবিশ্বাস করে এবং বিভিন্ন মানুষ সম্পর্কে গীবত যারা, যাকে বলা হয়, প্রচার করে, তো এই মানুষগুলো সবসময় বিধাতার, আল্লাহর, গডের, ঈশ্বরের অভিশাপের মধ্যে থাকে। তো আমাদের এই সময়টিতে যেটি হচ্ছে সেটি হলো যে সমাজে একটা বিশেষ শ্রেণী তৈরি হয়ে গেছে যারা সন্দেহ করছে এবং বড় বড় মানুষ সম্পর্কে গীবত করছে। আল্লাহ যাকে সম্মানিত করেছেন, আপনি তাকে হাতকড়া পরাবেন, তাকে লাথি মারবেন, তাকে গুঁতো দিবেন। আল্লাহ যাকে ধনসম্পদ দিয়ে যাকে বলা হয় মর্যাদাবান করেছে, আপনি তার ধনসম্পদ লুণ্ঠন করে তাকে পথের ফকির বানিয়ে দেবেন। এই যে একটা ট্রেন্ড, এই যে একটা মানুষের যে অভ্যাস এবং মানুষের চরিত্র গত একটা বছরে যতটা ড্রামাটিক্যালি, নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে, গত ১০০ বছরে এভাবে বাঙালি জাতি এত অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয়নি। কক্ষনো কোথাও দেখাতে পারবেন না। ফলে কি হলো, আমরা এই গত ১ বছরে পতনের অতলান্তে, মানে যেটার কোনো শেষ নাই, যেভাবে যাচ্ছি তাতে করে কত পরিবার, কত রাষ্ট্র, কত সংসার, কত সমাজ, এটা মানে যে তছনছ হয়ে যাচ্ছে। এখানে কত রাষ্ট্র আন্তর্জাতিক হয়ে গেল। আমাদের যেহেতু পার্শ্ববর্তী মায়ানমারের অবস্থা দেখেন, শ্রীলঙ্কার অবস্থা দেখেন, নেপালের অবস্থা দেখেন, মানে একই সঙ্গে
সকল আযাব এই পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার উপরে গজব আকারে চলে আসছে এবং ভারতও শান্তিতে নেই, সেখানেও হাজারো রকম সমস্যা দেখা দিয়েছে। তো সেই দিক থেকে যেটা বলছিলাম যে আমাদের এই সময়টিতে যে বিতর্কগুলো হচ্ছে এই মুহূর্তে, সেই বিতর্কগুলো আমার দৃষ্টিতে একেবারে অপ্রয়োজনীয়। এগুলো করারই দরকার ছিল না। যে কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে, যে প্রশ্নগুলো উত্থাপন করা হচ্ছে, এগুলো মূলত জনগণকে ঠকানোর জন্য, প্রতারণা করার জন্য এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। অধিকন্তু যে কাজগুলো তারা এই গত ১ বছর যাবৎ চেষ্টা করছে এবং এর পেছনে হাজার হাজার কোটি টাকা তারা খরচ করে ফেলেছে, যার ২ পয়সার মূল্য হবে না, এমনি দুর্বল অর্থনীতি। আপনি চিন্তা করুন তো, ১৪ বার ১৫ বার আমাদের প্রধান উপদেষ্টা দেশের বাইরে গেছেন বেড়ানোর জন্য, অনুষ্ঠানের জন্য, রাষ্ট্রীয় কর্মের জন্য, ডিগ্রি আনার জন্য। বলেন তো আপনার আমার কি উপকার হয়েছে? দেশের কি উপকার হয়েছে? তো এরকম অনেক কিছু হচ্ছে প্রতিনিয়ত। এই যে একটা বৈঠক হচ্ছে ঐক্যমত্য কমিশনের, সবাই দল বেঁধে যাচ্ছে, পাইকারি হারে খাবার খাচ্ছে, 5 স্টার হোটেল থেকে খাবার যাচ্ছে, সেখানে বসে সেই এসির মধ্যে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সকল খাজুরি আলাপ গালগপ্প করছে, লিখে রাখেন, আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা এর একটা বিন্দু বিসর্গ বাস্তবায়ন করবে না। অথচ এর জন্য আমরা কত কিছু নষ্ট করলাম, আর এই সময়ের মধ্যে কত রাস্তা খানাখন্দকে ভরে গেছে, কত এলাকা বিদ্যুৎবিহীন। আমার এই ভিডিও যারা দেখছেন বাংলাদেশের গ্রাম অঞ্চলে, তারা জানেন যে এই অসময়টিতে গ্রাম অঞ্চলে কীভাবে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এই সময়টিতে কত মানুষ চাকরি হারিয়েছেন, কত মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছেন, কত সম্মানিত মানুষ ৩০-৪০ বছর যাবৎ ব্যবসা প্রতিষ্ঠান চালিয়েছেন সুনামের সঙ্গে, তারা গত ১ বছর অর্থনৈতিক দাবানলে রীতিমতো নিজেরা ছারখার হয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আর সেই সময়টাতে আমরা কিছু অর্বাচীন, যারা হয়তো মেম্বার হওয়ার মতো যোগ্যতা আমাদের নেই, কিন্তু আমরা প্রধানমন্ত্রী হব এরকম একটা ভাবসাব নিয়ে পিআর পদ্ধতি নাকি মানে সাধারণ যে নির্বাচন করার পদ্ধতি সেটি হবে, তারপরে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না এপ্রিলে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন ক্ষমতায় থাকবেন, তিনি কি ফেব্রুয়ারি মাসে চলে যাবেন, নাকি আরও ৫ বছর থাকবেন, নাকি আরও ১০ বছর থাকবেন, নাকি আরও ৫০ বছর থাকবেন, এই জিনিসগুলো আমরা বিতর্কের একেবারে সর্বোচ্চ পর্যায়ে উঠিয়ে দিচ্ছি। আমাদের আগ্রহ কোথায়? আমাদের আগ্রহ এখন জনাব তারেক রহমান সাহেবের বিড়াল নিয়ে। বিবিসির মতো প্রতিষ্ঠান তাকে প্রশ্ন করে যে আপনার হাতে যে বিড়ালটি, ওটা বিড়ালটির নাম কি, ও খায় কি, ওর বাড়ি কোথায়। মানে চিন্তা করে যে আমাদের চিন্তা জগতে যেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে আমাদের প্রশ্ন হবে সংবিধান নিয়ে, দেশ নিয়ে, আরও কত গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে ময়না পাখি, টিয়া পাখি, ছাগল নিয়ে, পাগল নিয়ে কি আলাপ আলোচনা। মানে মস্তিষ্কের, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব, মস্তিষ্কের বিকৃতি কোন পর্যায়ে চলে গেছে। এখানে তুরস্ক থেকে লোকজন আসছে বিমান বিক্রি করার জন্য, অস্ত্র বিক্রি করার জন্য, এসে জামাতের আমির কাছে যাচ্ছে। সাবের হোসেন চৌধুরীর সাথে কেন রাষ্ট্রদূতরা দেখা সাক্ষাৎ করছে। মানে সব মিলিয়ে যে একটার পর একটা বিভ্রান্তি, তারপরে একটার পর একটা সন্দেহ, অবিশ্বাস এবং একের পর এক যে শর্ত দিয়ে এই যে পুরো শাসন প্রক্রিয়াটিকে জনগণের জন্য, রাজনীতিবিদদের জন্য যেভাবে জটিল করে দেয়া হচ্ছে, আর সেই জটিলতার মধ্যে কি সর্বনাশ ঘটে গেছে। একটু কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ঘণ্টাখানিক থেকে আসেন, আর তার অপর প্রান্তে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা স্যালভেশন আর্মির যে যুদ্ধ একটু দেখে আসেন। আমাদের পার্বত্য অঞ্চলে কি সর্বনাশ ঘটে গেছে, একটু খাগড়াছড়ি, বান্দরবন এবং যেগুলো আছে বাঘাইছড়ি, বিলাইছড়ি, তারপরে আরও দুর্গম এলাকা গিয়ে দেখেন সেখানে আসলে কি হচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।